রিসেন্টলি আমেরিকা যখন চায়নার উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়, তখন চায়না কিন্তু আমেরিকা সহ পুরো পৃথিবীর সব কালচারের মুখোশ খুলে দেয়। এই ভিডিওতে দেখানো ব্যাগটির দাম বাংলাদেশি টাকায় 46,30,398 টাকা, কিন্তু ফ্যাক্টরি থেকে এই ব্যাগটি বানাতে খরচ হয় মাত্র 1,70,593 টাকা। বাকি সব টাকা ওই ব্র্যান্ডের লোগোর জন্য। এর মানে ব্যাগের দাম শুধু 1,70,593 টাকা, বাড়তি টাকাগুলো আমরা গুনতেছি শুধুমাত্র শো অফের জন্য। শো অফ কালচার ছড়ানোর পেছনে সেলিব্রিটিদেরও বেশ বড় ধরনের অবদান রয়েছে, কারণ আমরা যখন কোনো সেলেবসদের স্নিকার কালেকশন দেখি আর আইফোনের সাথে যখন তাদের মিরর সেলফি দেখি, তখন আমাদেরও মাথায় আসে, ইস, আর যদি আমার কাছে আইফোন থাকতো। আর এই যে ভাবনাটা যদি আমার কাছেও থাকতো, আমিও দেখাতে পারতাম। এ থেকেই জন্ম হয় শো অফ কালচারের। আর এই শো অফ কালচার আমাদের জন্য কতখানি ক্ষতিকর, এটি আজকে আমরা বোঝার চেষ্টা করব। আপনার এই শো অফ কালচারের জন্য যে শুধু আপনি একা ডুববেন, বিষয়টা তেমন না। আপনি নিজের সাথে সাথে দেশের অর্থনীতিকেও ডোবাবেন। ধরুন আপনার বন্ধু কারো থেকে একটি আইফোন নিয়ে এই আইফোনটি সমেত মিরর সেলফি তুলে পোস্ট করলো, এটাকে ফেক ফ্লেক্সিং বলে। আর আজকাল এসব খুব চলে। আমরা হয়তো মনে করি যে এই ফেক ফ্লেক্সিং এর জন্য দায়ী আমাদের জেনজি জেনারেশন, কিন্তু না। ইকোনমিক্সের ভাষায় কনসপিকিউয়াস কনজাম্পশন বলে আজ থেকে 125 বছর আগে একটি থিওরি পাবলিশ হয়েছিল, দ্য থিওরি অফ দ্য লিশিয়ার ক্লাস। এখানে ইকোনমিস্ট থরস্টিন বেবলিন প্রথম কনসপিকিউয়াস কনজাম্পশনের শব্দটি ব্যবহার করেছিলেন। এই কনসপিকিউয়াস কনজাম্পশন ওয়ার্ডটি দ্বারা সে বুঝিয়েছিল আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা পৈতৃকভাবেই বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে, এটি তাদের নিজেদের অর্জিত। তো তারা কি করে? তারা জেনে বুঝে লাক্সারি জিনিসপত্র কেনে আর বাকি সবাইকে দেখায়। একটি ডায়মন্ডের রোলেক্সে যে সময় দেখায়, 500 টাকার ঘড়িতেও কিন্তু তার ব্যতিক্রম কিছু দেখায় না। কিন্তু এই রোলেক্সটাকে শুধু সময় দেখায়, এটা দেখায় যে আমার সামর্থ্য আছে এটা কেনার, আমি তোমার চেয়ে উপরে, আই এম এলিট, আই এম বেটার অ্যান্ড আই এম বেস্ট। এটাকে স্ট্যাটাস দেখানো বলে। দেখুন, আপনার টাকা যেভাবেই আসুক সেটা আপনার, ওই টাকাটা কিভাবে খরচা করবেন সেটাও আপনার মর্জি। কিন্তু মনে রাখার বিষয় হলো, টাকা হলেই বেওকুফ হওয়া উচিত নয়। মনে আছে ওই বন্ধুর কথা যে অন্যের আইফোন দিয়ে ছবি তুলে আপলোড করেছিল? তখন আপনি সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে ঘাঁটতে ওই ছবি আপনার সামনে এলো। সেই সাথে আপনার সামনে আসতে লাগলো আপনার অন্য বন্ধুদের ছবি, ভিডিও। কেউ হয়তো বিদেশে ঘুরতে গিয়েছে, কেউ হয়তো নতুন গাড়ি কিনেছে, আর এদিকে আপনার পকেটে একটি সাইকেল কেনার টাকাও নেই। তখন আপনারও মনে হবে যে গাড়ি কিনতে না পেরে আমি হয়তো সবার থেকে পিছিয়ে গেলাম। আর এখান থেকে আপনিও শুরু করবেন নিজেকে বড়লোক দেখানো। শুরু হবে নিজের ফেক লাইফ ক্রিয়েশন। মনে হবে আইফোন হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করলে হয়তো ফলোয়ার্স বাড়বে, সমাজে আমার ভ্যালিডেশন বাড়বে। ধরুন ওই ভাবনা থেকে মনকে খুশি করতে আপনি একটা আইফোন কিনলেন, কিন্তু আপনার ভ্যালিডেশনও বাড়লো না, ফলোয়ার্সও বাড়লো না, আপনার কিন্তু কোনো লাভ হলো না। এখানে আপনার লাভ না হলেও লাভ কিন্তু ঠিকই করে নিয়েছে বড় কোম্পানিগুলো। বাই নাও পে লেটার, নো কস্ট ইএমআই, এর মার্কেট কিন্তু দিন দিন বড় হচ্ছে। আর এই মার্কেট কিন্তু বড় হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য। আমরা হয়তো আমাদের ফ্যামিলির আয়ের চেয়েও বেশি পরিমাণ টাকা ব্যয় করছি একটি আইফোন কেনার জন্য। এখন মানুষ দেনায় ডুবে যাওয়া বেটার মনে করে, স্ট্যাটাস গেমে হারাচ্ছে। ভিডিও শুরুতেই বলেছিলাম না যে শো অফ কালচারের প্রভাব শুধু আপনাকে না, দেশকেও ডোবাচ্ছে। কিভাবে সেটা বলছে। আজ বাংলাদেশ আর্থিকভাবে একটু বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, আর এর জন্য দায়ী আমরাই। যেখানে আমেরিকার ব্র্যান্ডগুলো অনেক বেশি লাক্সারি আর এক্সপেন্সিভ, তাই তাদের সাথে কম্পিটিশন করার কোনো পথই নেই আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোর কাছে। আর চায়নার ব্র্যান্ডগুলো এত সস্তায় প্রোডাক্ট বানাতে পারে যে তাদের সাথে কম্পিটিশন করার কথা আমাদের দেশের ব্র্যান্ডগুলো ভাবেও না। এখন কি আর করার, এমন অবস্থায় আমাদের প্রোডাক্ট সেই বাইরে থেকেই আনতে হচ্ছে, হয়তো চায়না নাইলে ওয়েস্টার্ন দেশগুলো থেকে। আর এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের দুর্বল রিজার্ভের উপর। একটা কথা মনে রাখবেন যে সব দেশ আমাদের মানুষ নয়, মার্কেট ভাবে। তারা শুধু তাদের প্রোডাক্ট আমাদের কাছে বিক্রি করতে চায়। তাদের ভাবনা আমরা না, তাদের দরকার আমাদের টাকা। কিন্তু যদি আমরা জাপানকে দেখি, সেখানে বাইরের দেশের কোনো ব্র্যান্ড গিয়ে ব্যবসা করা খুবই কষ্টকর, কারণ তাদের জনগণ তাদের দেশের তৈরি জিনিসপত্র কিনতে পছন্দ করে। তারা জাপানের গাড়ি কিনে গর্বিত হয় যে হ্যাঁ, আমাদেরও টয়োটা, হোন্ডার মতো ব্র্যান্ড আছে। ধরুন আপনি জাপানে কিছু এক্সপোর্ট করবেন, তার জন্য আপনার সেখানে কোনো লোকাল ডিলার বা এজেন্টের সাহায্য লাগবে, কারণ ওখানে জনগণ কোনো ফরেন প্রোডাক্ট লোকাল ডিলার বা এজেন্ট ছাড়া অ্যাকসেপ্টই করবে। কিন্তু আমাদের দেশে যদি কোনো বিদেশি ব্র্যান্ড আসে, আমাদের মধ্যে পুরো উৎসবের আমেজ লাগে যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশেও বিক্রি হবে, কারণ সবার শো অফ করতে হবে। আমাদের দেশের ব্র্যান্ডগুলোর কিছু কিছু সেক্টরে পোটেনশিয়াল থাকলেও তারা বড় ব্র্যান্ড বানাতে চায় না, কারণ জনগণ ব্র্যান্ড বলতে শুধু ফরেন ব্র্যান্ডকেই বোঝে, তারা ফরেন ব্র্যান্ড থেকেই কিনে। আমাদের এমন মানুষদের দরকার যারা নিজেকে ধনী দেখাতেন, ধনী হতে চায়। আর এটা তখনই হবে যবে থেকে আমরা শুধু প্রোডাক্ট না, ব্র্যান্ড বানাতে পারবো। কোয়েশ্চেন হলো এই শো অফ কালচার থেকে বাঁচতে আমরা কি করতে পারি। যখনই কিছু কিনবেন নিজেকে কোয়েশ্চেন করুন, এটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা স্টোরি না দেন, তারপরও কি আপনি এটা কিনবেন? স্ট্যাটাস গেম খেলা বন্ধ করুন। আপনার বা আপনার পরিবারের কষ্টের উপার্জনের টাকায় সেটাই কিনুন যেটা আপনার দরকার, আপনার পোস্ট বা স্টোরির নয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।